আমার বয়স কত জানেন? 23। আপনার চেয়ে 3 বছরের বড় আমি। লজ্জা করলো না নিজের আপুর বয়সী একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? ছেলেটা নিজের দৃষ্টি আরো তুখর করলো, কণ্ঠে গভীরতা এঁটে বলল, ভালোবাসি আপনাকে হৈমন্তিকা। ছেলেটার বেহায়পনা দেখে খানিক বিরক্ত হলো হৈমন্তী। রেগে গেলে তার নাক কাঁপতে শুরু করে, এখনো কাঁপছে। ঝাঁঝালো গলায় সে আওড়ালো, আমার নাম হৈমন্তী, হৈমন্তিকা না। আপনাদের বিল্ডিংয়ে ভাড়া থাকি বলে ভাববেন না আপনাকে ভয় পাই আমি। আর একবার যদি আমাকে এইসব ফালতু প্রস্তাব দেন তাহলে আপনার বাবা মাকে বলতে দেরি করব না আমি, মনে থাকে যেন। বলেই নিজের তীক্ষ্ণ চাহনি দ্বারা একবার দেখে নিল ছেলেটাকে, যেন চোখ দ্বারাই ভস্ম করে দেবে তাকে। তারপর গটগট পায়ে চলে যেতে লাগলো বিল্ডিংয়ের ভেতর। পেছন থেকে তুষার তখন আবেগী স্বরে বলে, আপনাকে আমি আপু মানি না হৈমন্তিকা। আপনাকে ভালোবেসেও কোনো অপরাধ করিনি। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসবো, সেটা আপনি না চাইলেও। হৈমন্তী শুনেও শুনল না যেন। ছেলেটার মাথা গেছে একদম। নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকেও বলে কিনা ভালোবাসি। হৈমন্তী প্রথমে ভেবেছিল তুষার মজা করে বলেছে এমন, তবে না, দিনে দিনে এর উদ্ভব সব কাণ্ড বেড়েই চলেছে। এই যেমন কালকের ঘটনাই ধরা যাক, হৈমন্তীকে একটা ছেলে প্রপোজ করেছে, তাই বলে ছেলেটাকে কি মার ধরি না করেছে সে। হৈমন্তী এতদিন বাচ্চা ছেলে ভেবে কিচ্ছু বলেনি, কিন্তু এবার সে ভেবে নিয়েছে আবারও এমন কিছু হলে সে সত্যি সত্যি নালিশ দেবে তুষারের বাবার কাছে। বৃষ্টি বাড়ছে, সাথে কোনো ছাতা আনেনি হৈমন্তী। দোকানের ছাউনির নিচে আর একটু ঠেসে দাঁড়ালো সে। আর কতক্ষণ যে এই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আশেপাশে কোনো রিক্সাও দেখতে মিলছে না। নতজানু হয়ে ক্লান্ত নিঃশ্বাস ফেলল হৈমন্তী। হঠাৎ পাশ দিয়ে চিরচেনা এক কণ্ঠ কানে এলো তার। এখানে দাঁড়িয়েছেন কেন হৈমন্তিকা? ছাতা আনেননি? হৈমন্তী চমকে তাকালো। নিজের পাশে তুষারকে দেখে চোখ বড় বড় করে প্রশ্ন ছুড়ল, আপনি এখানে আবার আমার পিছু নেওয়া শুরু করেছেন? তুষার মুচকি হেসে বলল, আপনার পিছু নেওয়ার প্রয়োজন পড়ে না হৈমন্তিকা। ভাগ্য নিজেই আমাকে আপনার কাছে টেনে আনে। এবার চলুন আপনাকে পৌঁছে দেই। আপনার কি ধারণা আমি আপনার সঙ্গে যাব? মরে গেলেও না। আপনার ইচ্ছা, পরে কিছু হলে কিন্তু তার দায় আমি নেব না। নির্লিপ্ত ভঙ্গিতে কথাটুকু বলে হাতের লাল ছাতাটা খুলে নিল তুষার। এরপর ধীর স্থির ভঙ্গিতে হেঁটে চলে যেতে লাগলো সামনের পথে। হৈমন্তী হাত ঘড়ির দিকে তাকালো। রাত 8:40। আর কিছুক্ষণ পরই 9টা বেজে যাবে। এ রাস্তা তেমন সুবিধার না। তারপর রিক্সাও নেই আশেপাশে, বৃষ্টিও কমছে না। হৈমন্তীর কি যাওয়া উচিত তুষারের সঙ্গে? সে একবার তুষারের যাওয়ার পথে তাকিয়ে আবার উল্টো পথে তাকালো। নির্জন রাস্তাটি দেখে মুহূর্তেই ভয় এঁটে বসলো হৈমন্তীর মস্তিষ্কে। কি ভেবে উঁচানো গলায় তাকালো তুষারকে। 2-3 বার তাকালো। তুষার থামলো। মুখে বাঁকা হাসি ফুটিয়ে এগিয়ে এলো হৈমন্তীর দিকে। খানিক ঝুঁকে পিছল হেসে বলল, ভয় পাচ্ছেন হৈমন্তিকা? হৈমন্তী হকচকালো। থতমত গলায় বলল, আমি ভয় পাবো কেন? আমি তো ভেবেছি আপনি ভয় পাবেন একা একা যেতে। তাই বড় আপু হিসেবে আমার কর্তব্য আপনার সঙ্গে যাওয়া। আমি তো শুধু আমার কর্তব্যই পালন করছি। বড় আপু কথাটা কর্ণ কুহরে প্রবেশ করতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তুষারের। দৃষ্টি কঠিন হয়ে গেল।
গম্ভীর স্বরে নিদারুণ অধিকার বোধ নিয়ে সে বলে, আপনি আমার আপন নন হৈমন্তিকা। হৈমন্তী রাগলো না এবার, বরং বোঝানোর সুরে বলল, আমি আপনার আপুই তুষার, সেটা আপনি মানুন বা না মানুন। আর হ্যাঁ, আমাকে হৈমন্তী বলে ডাকবেন, হৈমন্তিকা না। তুষার কথা বাড়ালো না, ছাতার এক পাশে চেপে গিয়ে জায়গা করে দিল হৈমন্তীকে। নিচ মনে বিড়বিড় করে উঠল, আপনি আমার কে হন সেটা সময় বলে দেবে হৈমন্তিকা। নির্জন নিস্তব্ধ রাস্তা, চারিদিকে শুধু বৃষ্টির ধূপধাপ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা সিএনজি কিংবা রিক্সা হর্ন বাজিয়ে ব্যস্ত হয়ে ছুটে চলেছে নিজ গন্তব্যে। সবকটা যাত্রীতে ভরপুর, থামানোর জো নেই। হৈমন্তী জড়সড় হয়ে হাঁটছে তুষারের সঙ্গে। ছাতা ছোট হওয়ায় বারংবার নিজের হাতে তুষারের হাতে স্পর্শ পাচ্ছে সে। অস্বস্তি হচ্ছে খুব। হৈমন্তী হাতটা বুকের সঙ্গে মিশিয়ে নিল, হাঁটার গতি আরও বাড়িয়ে ক্ষীণস্বরে বলল, জলদি হাঁটুন তুষার, পথটা শেষ হচ্ছে না। হৈমন্তীর কণ্ঠে বিরক্তি যেন চুঁয়ে চুঁয়ে পড়ছে। অপরদিকে কাঁধ সহ পুরো এক পাশ ভীষণভাবে ভিজে গেছে তুষারের। তবুও আনন্দপূর্ণ মেজাজে আছে সে। গলা ছেড়ে এবার গান গেয়ে উঠল তুষার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? হৈমন্তী একবার আর চোখে তুষারের দিকে তাকালো, রাশভারী গলায় বলল, খুবই বাজে হতো। হুম, আপনার আর আমার প্রেম হতো। নাকচ করে বলল তুষার। হৈমন্তী রেগে গেল। আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দেব তুষার। দিন, আমিও আপনার হাত টেনে ফেলে দেব। বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ বেরিয়ে এলো হৈমন্তীর। বাকি পথটুকুতে তুষার নানান কথা বললেও সে টু শব্দটিও করল না। বিল্ডিংয়ের কাছাকাছি আসতেই হৈমন্তী ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইল। তুষার হাত ধরে আটকালো। সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল হৈমন্তী। ঝাঁঝালো দৃষ্টিতে তাকাতেই নির্বিশেষে চেয়ে তুষার শুধু বলল, সরি। হৈমন্তী দাঁড়ালো না আর, ছুটে চলে গেল সেখান থেকে। দুপুরবেলা ছাদে টাঙানো রশি থেকে কাপড় নিচ্ছে হৈমন্তী। রোদের তেজি আলো সরাসরি চোখে মুখে পড়ছে তার। বিরক্তিতে কপাল কুঁচকে যাচ্ছে। কাপড় নিতে নিতে আনমনেই ছাদের দরজার দিকে তাকালো সে। থমকে গেল। ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তুষার। প্রশস্ত বুকে দুহাত আড়াআড়িভাবে রাখা, ঘর্মাক্ত মুখখানা লাল হয়ে আছে। নির্নিমেষ দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। হৈমন্তী এক পলকে সেদিকে তাকিয়ে চোখ আবার ফিরিয়ে নেয়, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তুষার এগিয়ে আসে, হৈমন্তীর সামনাসামনি রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, সকালে আসেননি কেন হৈমন্তিকা? আমি অপেক্ষা করছিলাম। হৈমন্তী ক্রুদ্ধ চোখে তাকালো মাত্র, জবাব দিল না। তুষার আবার বলল, আপনাকে রাগলেই ভীষণ সুন্দর লাগে হৈমন্তিকা, সেটা কি আপনি জানেন? বেয়াদবির একটা সীমা থাকে, আপনি সেটা পার করে যাচ্ছেন তুষার। কোনো দিন না আমি আপনাকে থাপ্পড় মেরে দেই। রেগে গিয়ে কাট কাট গলায় বলল হৈমন্তী। জবাবে তুষার ঠোঁট বাঁকিয়ে হাসলো। রশি থেকে একটা সাদা রঙের ওড়না নিয়ে হাতে পেঁচিয়ে নিল। অতঃপর বিস্তর গগনের চেয়ে আফসোসের সুরে বলল, আপনি আরও পরে জন্ম নেননি কেন হৈমন্তিকা? তাহলে আপনার এত এত বকা শুনতে হতো না আমার। আল্লাহ জানে বিয়ের পর আপনি কি করেন আমার সাথে। হৈমন্তী চোখ রাঙিয়ে তাকালো, উঁচানো স্বরে বলল, ওড়না দিন। এটা আপনার ওড়না? হ্যাঁ। আচ্ছা নিন। বলেই হাতে থাকা ওড়না এগিয়ে দিল তুষার। হৈমন্তী দ্রুত নিয়ে নিল সেটা। দক্ষিণ দিক থেকে দমকা হাওয়ায় ভেসে আসছে। সেই হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে হৈমন্তীর কোমর অবধি কালো কেশ। হৈমন্তী বারবার মাথার ওড়না ঠিক করছে, অস্বস্তি নিয়ে ঠোঁট কামড়ে এদিক এদিক তাকাচ্ছে। তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল হৈমন্তীর মুখ পানে। বুকে এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব করছে সে। ইচ্ছে করছে উন্মাদ প্রেমিকের মতো প্রেমিকার কপালে থাকা চুলগুলো কানে গুঁজে দিতে। তুষার নিজেকে সংযত রাখতে পারল না। হাত এগিয়ে আলতো করে ছুঁয়ে দিল হৈমন্তীর কপালে। কানে চুলগুলো গুঁজে দিতেই হঠাৎ নিজের গালে সূক্ষ্ম ব্যথার
আভাস পেল সে। হৈমন্তী চড় মেরেছে তাকে। তুষার বিস্ময় নিয়ে তাকালো, গালে হাত বুলিয়ে মন খারাপ করে বলল, এত জোরে মারলেন হৈমন্তিকা, ব্যথা পেলাম তো। তুষারের নির্বিকার অভিব্যক্তি দেখে রেগে গেল হৈমন্তী। অবিশ্বাস্য গলায় বলল, আপনার কি একটুও লজ্জা করে না তুষার? এতটা নির্লজ্জ আপনি কেন? তুষার জবাব না দিয়ে হাসতে লাগলো। হৈমন্তী সারা শরীরে কেউ আগুন লাগিয়ে দিল যেন। এই ছেলেটাকে কখনো বাচ্চা ছেলে ভেবেছিল সে? এই ছেলেটাকে? এ তো আস্ত অসভ্য, পাগল, জাতা। হৈমন্তী আর দাঁড়ালো না। রোষপূর্ণ চাহনিতে একবার তুষারের দিকে চেয়ে কাপড়গুলো নিয়ে চলে গেল ছাদ থেকে। আর তার যাওয়ার পথদৃষ্টি মেলে আর এক দফা গালে হাত বুলালো তুষার। বিড়বিড় করে বলল, নরম হাতের কি জোর, একদম ধানি লঙ্কা। ঘরে এসেই ক্লান্ত ভঙ্গিতে সোফায় গা এলিয়ে দিলেন হৈমন্তী। কিছুক্ষণ চুপ থেকে পরেক্ষণেই চোখ মুখ কুঁচকে চেঁচিয়ে উঠল, আমাকে আর কাপড় নিতে ছাদে পাঠাবে না মা। এই পিচ্চি সারাদিন ঘরে বসে থাকে, একে কাপড় আনতে বলতে পারো না? শুনে তেতে উঠল হেমন্ত। কণ্ঠে একরাশ প্রতিবাদী ভাব এঁটে বলল, মোটেও না, আমি অনেক কাজ করি। হৈমন্তী চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, কি এমন কাজ করিস? হেমন্ত বেশ গর্ব করে বলল, কেন, আজকে সকালে নিজের বিছানা গুছিয়েছি না? এইটুকুই? এতটুকু বলছো কেন? বিছানা গুছানো তোমার কাছে কম লাগে? তাহলে আমি কি করি? আমার মতো কাজ করলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। একটু থেমে আবার বলল, কালকে থেকে তুই এই ছাদে যাবি কাপড় আনতে। বেশি বাড়াবাড়ি করলে মায়ের একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। হেমন্ত ভেঙচি কাটলো। আপন মনে কি যেন বিড়বিড় করতে করতে মোবাইল নিয়ে চলে গেল রুমে। হৈমন্তীর মা রাবেয়া আসলেন একটু পরেই। হাতে থাকা একটা টিফিন বক্স টেবিলে রাখলেন, বললেন, বাড়িওয়ালা কয়েকদিন আগে পায়েস দিয়েছিল বুঝলি, এখন খালি বক্স তো আর দেওয়া যায় না। আমি আজকে অল্প বিরিয়ানি বানিয়েছিলাম, ভাবলাম এই ফাঁকে ওদের বক্সটাও দিয়ে দেওয়া যাবে। তুই একটু ওদেরকে বক্সটা দিয়ে আয় না মা। হৈমন্তী অসন্তুষ্ট হয়ে তাকালো, একরাশ বিরক্তি নিয়ে বলল, আমি কেন, পিচ্চিকে বলো, রাবেয়া আদুরে গলায় বললেন। হৈমন্তী তখন ইচ্ছে করছিল হেমন্ত চুল সব ছিঁড়ে ফেলতে। একটা কাজ বললেও করে না ছেলেটা। তার মাও কম কিসের। হৈমন্তী ছাড়া যেন ওনার চলেই না। সব কাজে হৈমন্তীকেই লাগবে। হৈমন্তী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। বক্স হাতে দাঁড়ালো বাড়িওয়ালার বাসা যাওয়ার উদ্দেশ্যে। আরেকটা অলস পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল হৈমন্তী। কোত্থেকে তুষার এসে পথ রোধ করলো তার। কাছাকাছি এসে বলল, কোথায় যাচ্ছিলেন হৈমন্তিকা? হৈমন্তী কোনোরূপ ভনিতা ছাড়াই বলল, আপনার বাসায় যাচ্ছিলাম। এই নিন বক্স, মা বিরিয়ানি পাঠিয়েছে আপনাদের জন্য। বিরিয়ানি আপনি বানিয়েছেন হৈমন্তিকা? বলতে বলতে বক্স হাতে নিল তুষার। হৈমন্তী সে কথার উত্তর দিল না, বরং খানিক কঠিন গলায় বলল, আপনাকে কতবার বলেছি আমাকে হৈমন্তিকা না ডাকতে। এখন থেকে হৈমন্তিকা কিছুই ডাকবেন না, আমাকে আপু বলে ডাকবেন। তুষার শীতল চোখে তাকালো তখন। স্বাভাবিক স্বরে আওড়ালো, কখনো শুনেছেন নিজের হবু বউকে আপু ডাকতে? আমি তো আপনাকে হৈমন্তিকাই ডাকবো। একদিন দেখবেন এ আমার থেকে হৈমন্তিকা ডাকটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠছেন আপনি। আমি কিন্তু তখন আপনার ব্যাকুলতা বাড়াবো না হৈমন্তিকা, ভয়ঙ্করভাবে বুকে আগলে রাখবো। তুষারের চিন্তায় ঘুম আসছে না হৈমন্তীর। ছেলেটার পাগলামি দিন দিন বাড়ছেই। এমত অবস্থায় হৈমন্তীর কি করা উচিত? চড় থাপ্পড় অপমান কিছুই তো বাকি রাখেনি সে। তবে হ্যাঁ, তুষারের বাবাকে নালিশ দিলে কিছু একটা হতে পারে হয়তো। কিন্তু হৈমন্তীর মন সায় দেয় না এতে। তুষারের জন্য অদ্ভুত মায়া হয়। মতিভ্রষ্ট হয়ে কিভাবে মরীচিকার পিছু ছুটত ছেলেটা। তুষার যা চায় তা কি আদৌ সম্ভব? হৈমন্তী দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঘুম আর আসবে না তার। মাথা ভীষণ ব্যথা করছে। এখন একটু কড়া চা খেলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনলো সে। মুক্ত বাতাসের মাঝে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিল্ডিংটা 5 তলা। হৈমন্তীর পরিবার 2 তলায় থাকে, আর তুষারা থাকে 3 তলা। হৈমন্তীর বারান্দার সঙ্গে তুষারের রুমের বারান্দার উপর নিচ লাগানো। হৈমন্তী যখন চা খাচ্ছিল তখন হঠাৎ ওপর থেকে
তার চায়ের কাপে ছোট্ট একটা পাথর টুপ করে এসে পড়ল। ফলস্বরূপ কাপে থাকা কিছুটা চা ছিটকে পড়ল তার হাতে। সূক্ষ্ম ব্যথায় অল্প চেঁচিয়ে উঠল হৈমন্তী। দ্রুত কাপটি টেবিলে রেখে ফুঁ দিতে লাগলো হাতে। তখনই আবারও একটা ছোট্ট পাথর এসে পড়ল তার বারান্দার মেঝেতে। তবে এবারে পাথরটা ভিন্ন। পাথরের গায়ে মোড়ানো রয়েছে একটি হলুদ রঙের কাগজ। হৈমন্তী এগিয়ে গেল সেদিকে। কাগজটা নিয়ে খুলতেই চমৎকার হাতের লেখা ভেসে উঠল তার সামনে। দুঃখিত হৈমন্তিকা, আমি ইচ্ছে করে ফেলিনি পাথরটা। আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? লেখাটা পড়ে ভড়কে গেল হৈমন্তী। উপরে উঁকি দিতেই দেখতে পেল তুষারকে। তার মতো করে সেও বারান্দার রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে। ভড়কানো গলায় ক্ষীণ স্বরে হৈমন্তী বলে উঠল, আপনি এখানে কি করছেন? আর এগুলো কি ধরনের বেয়াদবি? কাপে পাথর ফেলছেন কেন? আমি তো সরি বলেছি হৈমন্তিকা। চাইলে অ্যান্টিসেপটিকও দিতে পারি, রুমে আছে, দিব? লাগবে না আপনার অ্যান্টিসেপটিক। কালকে না আপনার ক্লাস আছে? এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছেন? একই প্রশ্ন তো আমিও করতে পারি। আপনি এত রাতে না ঘুমিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন কেন হৈমন্তিকা? হৈমন্তীর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। কণ্ঠে তেজ এনে বলল, আমার যা ইচ্ছে আমি করব। আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন? যান, রুমে গিয়ে ঘুমান। ওপাশ থেকে একরোখা উত্তর, যাব না। রাগে হৈমন্তীর নাক কাঁপতে শুরু করলো। ছেলেটা এত ঘাড়তারা! তুষারের সঙ্গে কথা বলার ইচ্ছেই মিয়ে গেল তার। টেবিল থেকে কাপ উঠিয়ে ক্ষিপ্ত কণ্ঠস্বর ছুড়ে দিল, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। তুষার রেলিং গলিয়ে খানিক ঝুঁকলো। হৈমন্তীর যাওয়ার দিকে স্থির দৃষ্টি মেলে স্নান হাসল মাত্র। পরের দিন ছিল রবিবার। অনার্স সেকেন্ড ইয়ারে ক্লাস হতে এখনো 1 ঘন্টা বাকি। হৈমন্তী আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে ভার্সিটি। সাথে রয়েছে তার প্রিয় বান্ধবী পারু। তারা দুজনে মিলে ক্যান্টিনে বসেছিল। স্যান্ডউইচ খেতে খেতে পারু বেশ আহ্লাদী স্বরে বলল, তোকে যে ছেলেটা পছন্দ করে, কি যেন নাম? হৈমন্তী আগ্রহীনভাবে জবাব দিল, তুষার। ও হ্যাঁ, তুষার। ছেলেটা কি এখনো তোর পেছনে ঘুরে? হ্যাঁ, কিছুই বলিস নাই। কালকে চর মেরেছিলাম ডান গালে। শুনে চোখ বড় বড় করে তাকালো পারু। কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে বলল, ডাইরেক্ট চর মেরে দিলি? এত সুন্দর একটা পোলারের চর মারতে তোর বুক কাঁপলো না হৈমন্তী? তুই এত পাষাণ! আমি হলেই তো কবে হ্যাঁ বলে দিতাম। ছেলেটার কপালটাই আসলে খারাপ, তোর মতো এক দরজাল মহিলাকে পছন্দ করেছে। হৈমন্তীর চোখ মুখ কুঁচকে তাকালো। বিরক্ত হয়ে ধমক দিয়ে উঠল, তুই আমার বন্ধু নাকি ওর? ওর এত গুণগান গাইছিস কেন? এই বিষয়ে আর একটা কথাও বলবি না পারু। ওর নাম যেন তোর মুখে আর না শুনি। পারু স্যান্ডউইচ অল্প কামড় দিয়ে ঠোঁট উল্টে বলল, এভাবে বলছিস? চুপ থাক। 9টা 40। তোমাদের ক্লাস তো একটু পরে, তাই না? পারু কিছু বলবে তার আগেই পেছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল কথাটা। হৈমন্তী ঘাড় ঘুরিয়ে তাকালো। অচেনা এক ছেলে দাঁড়িয়ে আছে তাদের একটু দূরেই। সে এগিয়ে আসলো। এবার অনুমতি ছাড়াই হৈমন্তীর পাশের চেয়ারে বসে পড়ল। এক হাত এগিয়ে হৈমন্তীর উদ্দেশ্যে বলল, আমি ইভান, তোমার 1 বছরের সিনিয়র। কেমন আছো? আকস্মিক এমন ঘটায় বিব্রত বোধ করল হৈমন্তী। হাত না মিলিয়েই ম্লান হেসে বলল, জি ভালো আছি। আমি আসলে আপনাকে ঠিক চিনলাম না। আপনি কি আমাকে চিনেন? হাত না মেলানোর খানিক অপমান বোধ করলো ইভান। তবে মুখে তা প্রকাশ পেল না। হাত গুটিয়ে স্বাভাবিক হেসেই বলল, জুনিয়রদের সব খবর আমাদের কাছে থাকে। তুমি আমাকে চেনো না, রাইট? সমস্যা নেই, কিছুদিন যাক চিনে যাবে। কথাটা কেমন যেন লাগলো হৈমন্তী। পছন্দ হলো না, তবুও ভদ্রতা রক্ষার্থে ক্ষীণ হাসলো সে। ইভানের একটা বন্ধু তাকে তাকাতেই সে বিদায় জানিয়ে চলে গেল। হৈমন্তী হাঁপ ছেড়ে বাঁচল যেন। সুদীর্ঘ শ্বাস ফেলে পাশে তাকাতেই ভয়ে মাথা পিছিয়ে নিল। তার পাশে বসে
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে, চোখের পলক ফেলছেই না একদমই। হৈমন্তী বুকে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিল। হুট করে তুষারকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল সে। একটু শান্ত হতেই রাগী গলায় বলল, সমস্যা কি আপনার? এমন ভূতের মতো চলাফেরা করেন কেন? সে কথাই জবাব দিল না তুষার, উল্টে গভীর কণ্ঠে প্রশ্ন করলো, ছেলেটাকে? মানে? একটু আগের ছেলেটাকে। আপনাকে কেন বলবো? টেবিল থেকে পানির বোতল নিল তুষার। আলতো চুমুক দিয়ে কাট ভাবে বলল, আমার হবু বউয়ের ওপর লাইন মারছিল সে, হৈমন্তিকা। আর আমার জানা লাগবে না ছেলেটাকে? টেবিলের ওপর রেখে এক মনে সেন্টার ফুড চিবুচ্ছে তুষার। তার দৃষ্টি কোথায় যেন ঠেকেছে, ঠিক বুঝতে পারছে না হৈমন্তী। সতর্ক চাহিনিতে পর্যবেক্ষণ করে নিচ্ছে তুষারকে। তাকে দেখলে মনে হয় না সেই হৈমন্তীর চেয়ে ছোট, বরং উচ্চতায় ও শারীরিক গঠনে বরাবরই তুষার হৈমন্তীর ঊর্ধ্বে। গায়ের রংটাও তার চেয়ে উজ্জ্বল। প্রশস্ত বুক, পেটানো শরীর, দুই বাহু ফুলে ফেঁপে আছে। আখি জোড়ার মণি একটু বেশি বাদামি নয়, হ্যাঁ, অন্যদের থেকে একটু বেশি বাদামি তুষারের চোখের মণি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল হৈমন্তী। তুষারের প্রতি আর একটু মনোযোগী হতেই তুষারের দৈবাত কথায় ভড়কে গেল সে। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন হৈমন্তিকা? আমি তো আপনারই, ভালোভাবে দেখুন। হৈমন্তী হকচকালো, দ্রুত চোখ নামিয়ে নিল, খানিক লজ্জাও পেল। এভাবে তাকানো উচিত হয়নি তার। তাকানোই বা কি প্রয়োজন ছিল? নিজের ওপর প্রচণ্ড রাগ হলো হৈমন্তীর। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘড়িটাতে 9:55 এসে ঠেকেছে। একটু পরেই ক্লাস শুরু হবে। চেয়ার থেকে ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো সে। গম্ভীর সুরে বলল, মরিচিকার পেছনে না ছুটে পড়াশোনায় মন দিন তুষার। আপনার না এখন ক্লাস চলছে? ক্লাস বাদ দিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছেন কেন? জবাবে বিস্তর হাসল তুষার। আয়াসি ভঙ্গিতে বসে দুহাত উঁচিয়ে আর মোড়া ভাঙল। এরপর পেটে হাত রেখে মন খারাপ করে বলল, আমার ভীষণ ক্ষুধা লেগেছে হৈমন্তিকা, কিছু কিনে দিন তো, খাবো। হৈমন্তী চোখ ছোট ছোট করে চেয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণেই পারুকে ইশারায় উঠতে বলে ক্যান্টিনের কর্মরত ছোট্ট ছেলেটিকে ডেকে বলল, মিন্টু, তোর ভাই যা চায় তাকেই দেয়। আমি ক্লাস শেষে এসে টাকা দিয়ে দেব। মিন্টু অন্যান্য টেবিল মুছছিল তখন। হৈমন্তীর কথা শুনে উপর নিচ মাথা নাড়ল শুধু। তুষার উদাসীন গলায় বলল, আমি যা চাই তা এই বাচ্চা ছেলে দিতে পারবে না হৈমন্তিকা। মানে? বিহল কণ্ঠে প্রশ্ন ছুড়ল হৈমন্তী। তুষার আগের মতোই বলল, আমি তো আপনাকে চাই হৈমন্তিকা, খুব করে চাই। ও কি আমার হৈমন্তিকাকে আমাকে দিতে পারবে? হৈমন্তী ফুঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এই ছেলের সাথে কথা বলাই বেকার, কি সব উদ্ভট কথাবার্তা বলে। হৈমন্তীর ইচ্ছে করে তুষারের কান আচ্ছা মতো মলে দিতে। নিজের ইচ্ছেটাকে সংযত করে রাখলো সে। আর চোখে একবার তুষারকে দেখে পারুকে নিয়ে চলে যেতে লাগলো সেখান থেকে। পেছন থেকে তুষার উঁচালো গলায় বলে উঠল, আমার উত্তরটা এখনো দেননি হৈমন্তিকা। হৈমন্তী দাঁড়ালো, তবে পেছনে ফিরল না। তুষার প্রশ্ন করলো, ছেলেটা কে হৈমন্তিকা? তখনকার মতো এবারও প্রত্যুত্তরে কিছুই বলল না হৈমন্তী। পা চালিয়ে তুষারের দৃষ্টি বাহিরে চলে গেল। ভার্সিটির শেষে পরিচিত বিল্ডিং এর কাছাকাছি আসতেই বেশ অনেকখানি ক্লান্ত হয়ে পড়ল হৈমন্তী। দারোয়ান চাচা তাকে দেখে মুচকি হাসলেন। স্নেহপূর্ণ কণ্ঠে বললেন, আইস তোমারে বেশি ক্লান্ত দেখাইতেছে যে, কলেজ আলারে বেশি খাটাইছে নাকি? হ্যাঁ চাচা, একেবারে জান বের করে দিছে। যাও যাও, তাড়াতাড়ি বাসায় গিয়া বিশ্রাম নাও, ভালো লাগবে। জবাবে হৈমন্তী মাথা হেলিয়ে সম্মতি দেয়। গেট পেরিয়ে উঠোনের দিকে নজর যেতেই দেখতে পাই তুষারকে। মাথা নিচু করে বেঞ্চে বসে আছে সে। তুষারদের ক্লাস বহু আগেই শেষ হয়েছে। ও বাসায় না গিয়ে এখানে বসে আছে কেন? মস্তিষ্কে কৌতূহল জাগলেও বিষয়টা অত ঘাঁটালো না হৈমন্তী। তবে আর একটু আগাতেই স্পষ্ট হয়ে গেল তুষারের মুখশ্রী।
তার কপালের ডান পাশটা রক্তে শোভিত হয়ে আছে, হাতের আঙ্গুলেও রক্তখানিক অস্তিত্ব বিরাজমান। হৈমন্তী আঁতকে উঠল, দ্রুত পদে তুষারের কাছে গিয়ে দাঁড়ালো, কাঁপা স্বরে বলল, তুষার। সে ধীর স্থির ভঙ্গিতে তাকালো, দৃষ্টি অত্যাধিক স্বাভাবিক ও শীতল। হৈমন্তীর কাছে ভালো ঠেকলো না সেই চাহিনি, ভিতরটা দারুণ ভাবে কেঁপে উঠল। তুষার তখন মিহির স্বরে জবাব দিল, হুম, আপনার এই অবস্থা কিভাবে? জানি না। কলেজের সাদা শার্টের বুকের দিকটায় রক্ত লেগে আছে, কপাল বেয়ে রক্তের বিন্দুকণা গড়িয়ে পড়তেই ব্যস্ত হয়ে পড়ল হৈমন্তী। তুষারের পাশে বসলো, ব্যাগ থেকে কি যেন বের করতে করতে কাঁপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে বলল, ডাক্তার দেখাননি কেন এখনো? এখানে এভাবে বসেই বা আছেন কেন? তুষার জবাব দিল না, নির্বিশেষে চেয়ে রইল হৈমন্তীর ব্যথাতুর আঁখি জোড়ার পানে। হৈমন্তীর সেদিকে খেয়াল নেই, ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে কোনোভাবে লাগিয়ে দিল তুষারের ক্ষতস্থানে। হাতের ক্ষতগুলোর জন্য ব্যান্ডেজ বের করতে গিয়ে জানতে পারলো তার কাছে আর ব্যান্ডেজ নেই। বিরক্তিসূচক নিঃশ্বাস ফেললো হৈমন্তী। তুষারের দিকে তাকিয়ে রাগী গলায় জিজ্ঞেস করলো, ডাক্তার না দেখিয়ে এখানে বসেছিলেন কেন? আপনার জন্য। তুষারের সাদামাটা উত্তর। হৈমন্তীর রাগ আরও বাড়ল। তুষারের হাতের ক্ষত চেপে দিল সে। তুষার প্রথমে ব্যথায় কুঁকিয়ে উঠল, পরক্ষণে সশব্দে হাসতে লাগলো। বাম গালের সূক্ষ্ম তোলটা বেরিয়ে এলো তখন। আলতো হাতে হৈমন্তীর নাক ছুঁয়ে দিয়ে মোলায়েলম স্বরে তুষার আড়ালো, সর্বদা নাকের ডগে রাগ নিয়ে ঘোরেন কেন হৈমন্তিকা? ভালোবাসতে পারেন না? একবার ভালোবেসে দেখুন, উজাড় করে দিব সব। কিন্তু তুষারের আবেগী কথায় মন গড়ল না হৈমন্তীর। সে কাট গলায় প্রশ্ন ছুড়ল, কার সাথে মারামারি করে নিজের এ অবস্থা করেছেন? কিঞ্চিত নড়ে উঠল তুষার, চেহারায় পরিবর্তন এলো, গম্ভীর হলো সে। তবে কোনরূপ জবাব দিল না। হৈমন্তী আবারও প্রশ্ন করলো, কথা বলছেন না কেন তুষার? তুষার এবারও নিশ্চুপ। হৈমন্তী কিছু সময় চুপ থেকে কি যেন ভাবলো, অতঃপর আটকে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি ইভানকে কিছু করেছেন তুষার? কোন ইভান হৈমন্তিকা? মোটেও না চেনার ভান করবেন না তুষার, সত্যি করে বলুন আপনি কার সঙ্গে মারামারি করে এসেছেন? তুষার নিষ্প্রভ স্বরে বলল, ওই ছেলেটা একদম ভালো না হৈমন্তিকা, আপনার সঙ্গে টাইম পাস করতে চেয়েছিল সে। হৈমন্তীর আর বুঝতে বাকি রইল না কিছু। রোদের কিরণ তেছরা ভাবে পড়ছে হৈমন্তীর মুখে, জলজল করছে রাগানিত আঁখি জোড়া। কাঁপতে থাকা ওষ্ঠ নাড়িয়ে হৈমন্তী বলল, কোন সাহসে আপনি ইভানকে মেরেছেন? তুষারের সহজ সরল জবাব, ও আপনার ক্ষতি করতে চাইছিল হৈমন্তিকা, আপনাকে কষ্ট দিতে চাইছিল। আমি সহ্য করতে পারিনি সেটা। কি সহ্য করতে পারেননি? ইভান টাইম পাস করলে আমার সঙ্গে করত, ক্ষতি করতে চাইলে সেটা আমি দেখব। আপনি কেন আগ বাড়িয়ে মারামারি করতে যাবেন? আমার সব বিষয়ে আপনাকে কে চিন্তা করতে বলেছে? আমি তো চিন্তা করব হৈমন্তিকা, আপনি সংক্রান্ত সবই তো আমাকে ঘিরে। হৈমন্তীর রাগের তেজ বাড়ল, বক্ষস্থলে সৃষ্টি হলো এক বিরক্তিকর অনুভূতি। কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, দূরে থাকবেন আমার থেকে, আপনাকে যেন আমি আমার ত্রিসীমানায় না দেখি। সম্ভব না। কি সম্ভব না? আপনাকে কিছু বলি না দেখে বেশি বেড়েছেন আপনি। আজই আপনার বাবাকে আপনার এসব কাণ্ডের কথা বলে দেব আমি। পিঠে 4-5টা ঘা পড়লেই মগজ ঠিক জায়গায় চলে আসবে। ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো হৈমন্তী। চলে যেতে উদ্যোগী হতেই তৎক্ষণাৎ শক্ত বাঁধনে তার হাত ধরে ফেলল তুষার। হৈমন্তীর চোখ রাগিয়ে তাকায়, হাত ছাড়াতে নিলেও পারে না। তুষারের দিকে আবার তাকাতেই তুষার তার শান্ত শীতল কণ্ঠস্বরে আওড়ায়, আমি ভয় পাচ্ছি না হৈমন্তিকা, বিশ্বাস করুন, এসবের মোটেও ভয় নেই আমার। ভয় আছে শুধু আপনাকে হারিয়ে ফেলার। আপনি যা ইচ্ছে তাই করুন, আমি বাধা দেব না, তবে আপনার পিছু ছাড়বো না কোনো দিন, সেটা আপনার যতই অপছন্দ হোক। কথাটুকু বলে হাতের বাঁধন ঢিলে করে দিল সে। হৈমন্তী এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল।
তপ্ত নিঃশ্বাস ফেলে রোজপূর্ণ দৃষ্টি মেরে ধরল তুষারের নিষ্প্রভ মুখ পানায়। মাগরিবের আজান দিয়েছে। হৈমন্তী নামাজ পড়া শেষে বারান্দায় এসে দাঁড়ালো। মনটা বড্ড অশান্ত হয়ে আছে তার। মাথায় শুধু তুষার নামক ব্যক্তিটির কথা ঘুরছে। এমন আধপাগল মানুষ দুটো দেখেনি সে। এতটা জেদি কেন ছেলেটা? ভাবতেই বিরক্তি যেন আষ্টে পিষ্টে জড়িয়ে গেল তার সর্বত্র জুড়ে। তার উপর পায়েও জ্বালা করছে ভীষণ। তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে পায়ে কাঁচের ফুলদানি পড়ে গেছে। ফুলদানি তো ভেঙেইছেই, সঙ্গে তার পায়ের কোনাও কেটে গেছে কিছুটা। রাবেয়া সেই যে এ নিয়ে বকা শুরু করেছেন, এখনও থামেননি। হৈমন্তীর এখন একটু শান্তিপূর্ণ জায়গা প্রয়োজন, যা ছাদ ছাড়া কোথাও নেই। রুমে গিয়ে গায়ে ওড়না জড়িয়ে নিল হৈমন্তী। রাবেয়া সোফায় এসে টেলিভিশন দেখছিলেন তখন। সদর দরজার কাছে যেতে যেতে হৈমন্তী বলে উঠল, মা আমি ছাদে যাচ্ছি, একটু পর চলে আসবো। রাবেয়া পেছন থেকে হাঁক দিয়ে উঠলেন। দাঁড়া। হৈমন্তী দাঁড়ালেন। নিজ মায়ের দিকে তাকাতেই তিনি বেশ রাগী গলায় বলে উঠলেন, এমনি তো তোকে ছাদে পাঠাতে পারি না, এই সন্ধ্যাবেলায় আসছিস ছাদে যেতে? পায়ের কি অবস্থা দেখেছিস? রুমে গিয়ে বিশ্রাম কর যা। হৈমন্তী চোখ মুখ কুঁচকে বলল, উফ মা, রুমে ভালো লাগছে না, একটু পরে চলে আসবো বলেছি তো। হৈমন্তী আর দাঁড়ালো না, এক ছুটে চলে গেল ছাদের উদ্দেশ্যে। ওদিকে রাবিয়া ডাকতেই রইলেন তাকে। চারিদিকে নির্মল বাতাসে নিজেকে মুক্ত পাখির ন্যায় মনে হচ্ছে হৈমন্তীর। দারুণভাবে অশান্ত মনটা শান্ত হয়ে গেছে নিমেষেই। আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিল সে। লম্বা একটা নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ স্থির হতেই হঠাৎ মনে হলো তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। তড়িৎ গতিতে চোখ মেলে পাশে তাকালো হৈমন্তী। তুষার দু হাত রেলিংয়ের ওপর রেখে বুক ভর করে নিমেষহীন দেখছে তাকে। হৈমন্তী চমকালো, চোখ বড় বড় করে চাইল। তুষার আরও কিছু সময় চেয়ে থেকে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এবার লঘু স্বরে বলল, কপালের চুলগুলো কানে গুজে নিন উদার রানী, আমি গুজে দিলে তো আপনি রাগ করবেন। হৈমন্তী ভ্রু কুঞ্চিত করে তাকালো। অভুজের মতো কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুজে জিজ্ঞেস করলো, উদার রানী মানে? আপনার নামের অর্থ উদার, মনোযোগী, বন্ধুত্বপূর্ণ, অথচ এসবের কিছুই আপনার মধ্যে নেই। বড্ড আফসোসের সঙ্গে শেষের কথাটা বলল তুষার। হৈমন্তী তীক্ষ্ণ চোখে তাকালো। খেয়ালে এলো কপালের বিকালের বেজেন্টটা এখনো খুলেনি তুষার। বেজেন্টের আশেপাশে শুকিয়ে যাওয়া রক্ত লেগে আছে। সে চট করে তুষারের হাতের দিকে তাকালো। বাম হাতটা বেজেন্ট করা, পরনের ছাই রঙের টি শার্ট আর 3/4 প্যান্ট। মুখ কেমন মলিন হয়ে আছে। সবর তুষার করুণ স্বরে বলল, ভালোবাসি হৈমন্তিকা, কেন বোঝেন না? আপনি শুধরাবেন না কখনো, তাই না তুষার? আমারই দোষ, বারবার আপনাকে সুযোগ দিচ্ছি। আপনার বাবাকে কিছু বলছি না, কিন্তু আর না, এবার আমি সত্যি আপনার বাবাকে বলে দেব তুষার। তুষার দুর্বোধ্য হাসলো। হৈমন্তীর দিকে এক পা এগোতেই আরও 2 পা পিছিয়ে গেল হৈমন্তী। এতে হাসি আরও গাঢ় হলো তুষারের। হুট করে পায়ে ভর দিয়ে নিচে বসে পড়ল সে। হৈমন্তীর পায়ে ইশারা করে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, পা কাটলো কিভাবে হৈমন্তিকা? আপনাকে কেন বলবো, উঠে দাঁড়ান আর দূরে সরুন। হৈমন্তী কানে নিল না সে কথা। ডান পায়ের হাঁটু মেঝেতে লাগিয়ে বসলো। অত্যন্ত গাম্ভীর্যের সঙ্গে হৈমন্তী ক্ষতগ্রস্ত পা নিচের উড়ুতে নিয়ে আলতোভাবে হাত বোলালো ক্ষতস্থানে। হৈমন্তী কেঁপে উঠল। অতি দ্রুত হওয়ায় সে বুঝতে পারেনি কি হচ্ছে। সম্বিত ফিরতেই পা সরিয়ে নিতে চাইল সে। তুষার দিল না, শক্ত বাঁধনে আটকে রাখলো। হৈমন্তী রেগে গেল। পা ছাড়ুন তুষার, অসভ্যতামি করছেন কেন? তুষার ক্ষীণ আওয়াজে উত্তর দিল, আপনাকে ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় অসভ্যতামি হৈমন্তিকা। দরজার একদম মধ্যিখানে বিশাল বড় নেম প্লেটে নামের জায়গায় গুটিসুটি অক্ষরে লেখা, It is forbidden to bother at special times and for no reason. Stranger girls are strictly forbidden to come, cause I hate it.
and mustly knock the door. আফতাব সাহেব বিড়বিড় করে পড়লেন পুরো 4 বাক্যের ইংরেজি পাঠটি। দীর্ঘশ্বাস ফেলে কড়া নাড়লেন দরজায়। 2-3 বার কড়া নাড়তেই ভেতর থেকে আওয়াজ এলো, কে? আফতাব সাহেব থমথমে গলায় জবাব দিলেন, আমি। মিনিট পেরোতেই আলস্য ভঙ্গিতে দরজায় খুলল তিসার। ভ্রু কুঁচকে আফতাব সাহেবের দিকে তাকিয়ে মাথার পেছনের অংশের চুলে হাত বুলিয়ে প্রশ্ন করল, তুই হঠাৎ এখানে, কিছু বলবা? পড়ালেখার কি খবর তোমার? কি করছো আজকাল? আগের মতোই থমথমে গলার ওনার? তুষারের কপালে আর একটু দৃঢ় ভাঁজ পড়ল। প্রশ্নাত্মক চাহিনিতে তাকিয়ে উত্তর দিল, ভালোই চলছে, কয়েকদিন পর টেক্সট এক্সাম আছে, ওটারই প্রিপারেশন নিচ্ছি। তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন? কারণ তুমি পড়ালেখা করছো না, বখাটেগিরি করে বেড়াচ্ছ। প্রায় প্রতিদিনই তোমার মারপিটের কমপ্লেন আসে আমার কাছে। আজকে তো আমাদের বিল্ডিংয়ের হৈমন্তী নামের মেয়েটাও এসেছিল। তুমি নাকি ওকে প্রেমের প্রস্তাব দিয়েছো। না, আমি ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল তুষার, যেন সে জানতো এমন পরিস্থিতিতে পড়তে হবে তাকে, এবং সে এর জন্য প্রস্তুত হয়েছিল। ছেলের কাট কাট উত্তরে আফতাব সাহেব খানিক থমকালেন। অবিশ্বাস্য চোখে তুষারের দিকে চেয়ে বললেন, মেয়েটা 3 বছরের বড় তোমার তুষার। তাছাড়া তুমি অনার্সে উঠেছো মাত্র। এসব চিন্তা আসে কোথা থেকে তোমার? আদরে আহ্লাদে পাগল হয়ে গেছো নাকি? তুষারের কণ্ঠস্বর আরহ শীতল করল। একদম না, আমি সুস্থ মস্তিষ্কে আছি আর হৈমন্তিকাকে বিয়ে করতে চাই। আফতাব সাহেব ধমক দিয়ে উঠলেন, নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করতে চাওয়াকে সুস্থ মস্তিষ্ক বলো তুমি? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তুষার, ওই মেয়ে থেকে দূরে থাকবে। আবার যদি তোমার নামে এমন বাজে কমপ্লেন আসে তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। চেঁচামেচি শুনে তুষারের মা হেনা চলে এলেন সেখানে। আফতাব সাহেবকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ছেলেকে এইভাবে বকছো কেন? শুনে যেন আরহ তেতে উঠলেন তিনি। গলার আওয়াজ বাড়িয়ে বললেন, তোমার ছেলে পাগল হয়ে গেছে হেনা। নিজের চেয়ে বয়সে বড় মেয়েকে বলে কিনা বিয়ে করবে। কিছু বলো একে। হেনা বিস্ফোরিত নয়নে ছেলের দিকে তাকালেন, প্রশ্ন ছুড়লেন, তুষার, তোর বাবা কি বলছে এসব? জানি না মা। একটু থেমে আবার বললেন, টেবিলে নাস্তা বারো তো মা, ক্ষুধা লেগেছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিঃশব্দে দরজা আটকে দিল সে। আফতাব সাহেব রেগে গেলেন। দেখেছো দেখেছো তোমার ছেলেকে কি পরিমাণ বেয়াদব হয়েছে? আমাদের মুখের উপর দরজা আটকে দিল। হেনা শান্তভাবে ব্যাপারটা সামলাতে চাইলেন। এবার থামো তো, পরে কথা বলো এ নিয়ে, এখন একটু শান্ত হও। আফতাব সাহেব শান্ত হলেন না। এক দফা রাগারাগি করার পর নিজের রুমে চলে গেলেন। একটু পরেই আবার উঁচু গলায় হাঁক ছাড়লেন, হ্যাঁ না, 1 গ্লাস ঠান্ডা পানি আনো। সকাল 9:30। ভার্সিটির বিরাট বড় কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে হৈমন্তী। আজকে এখনো পারু আসেনি। হৈমন্তী উদাস মনে একটা চ্যাপ্টার পড়ার চেষ্টা করছে। আকস্মিক কোত্থেকে তুষার এসে বসলো তার পাশে। হৈমন্তী ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু তুষার তাকালো না। তার ফর্সা মুখটা গরমে ঘরমাক্ত হয়ে গেছে। কপালে ব্যান্ডেজ এখনো বিদ্যমান। চেহারায় এক আলাদাই ক্লান্তি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে তুষার বলল, আপনার কাছে পানি আছে হৈমন্তিকা? হৈমন্তী জবাব দিল না। কিছু পলক ভ্রু কুঁচকে চেয়ে থেকে ব্যাগ থেকে পানির বোতল বের করলো। তুষারের দিকে এগিয়ে দিতেই সে বিনা বাক্যে নিয়ে নিল বোতলটি। আঘাতপ্রাপ্ত হাত দিয়ে বোতলের ঢাকনা খুলে যেই না মুখে দিতে যাবে, অমনি হৈমন্তী দ্রুততার সঙ্গে বলে উঠল, বোতলে মুখ লাগাবেন না। তুষার ভ্রু উঁচালো। কথাটা শুনেইনি এমন ভাব করে মুখ লাগিয়ে ঢক ঢক করে পান করে নিল পুরো অর্ধেক পানি। হৈমন্তী তখন ঝাঁঝালো স্বরে আওড়ালো, সমস্যা কি? মুখ লাগাতে মানা করেছি না, তাও এমন করলেন কেন? তুষার ধীর স্থির ভঙ্গিতে বোতলের ঢাকনা লাগালো। সবুজ দুর্বা ঘাসের ওপর বোতলটি রেখে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো হৈমন্তীর পানে। বলল, আপনি যদি তখন ওই কথাটা না বলতেন আমি বোতলে মুখ লাগাতাম না, তাই দোষ আপনার। হৈমন্তীর তাজ্জব বনে গেল। আমার দোষ? আপনি এমন কেন বলুন তো তুষার, আমাকে জ্বালানো কবে বন্ধ করবেন?
যখন আমার নিঃশ্বাস থেমে যাবে। বাজে কথা বন্ধ করুন। আপনার বাবা কি আপনাকে কিছু বলেনি? বলেছে। বকা খেয়েছেন ওনার কাছ থেকে? হ্যাঁ। তবুও নির্লজ্জের মতো আমার কাছে এসেছেন কেন? তুষার নির্বিকার ভাবে বলল, কারণ আমার লজ্জা নেই। হৈমন্তীর রাগ যেন এবার আকাশ সম হয়ে গেল। রাগে আর কিছু বলার ইচ্ছেই মিটিয়ে গেল তার। শব্দ করে ঘাসের ওপর থেকে বোতলটি নিয়ে ব্যাগে পরে নিতেই তুষার প্রশ্ন করলো, আপনি আমাকে আপনি করে ডাকেন কেন হৈমন্তিকা? আপনার মনে তো আমার জন্য কিছুই নেই। তাহলে কে বলেছে কিছু নেই? ছোট ভাই হিসেবে যথেষ্ট আদর করি আপনাকে। আর হ্যাঁ, ঘনিষ্ঠতা নেই এমন ছোট বড় সবাইকেই আপনি বলে ডাকি আমি। আপনি কেন ব্যতিক্রম হবেন? তাচ্ছিল্যভাবে বলল হৈমন্তী। পাল্টা জবাব দিতে পারল না তুষার, শক্ত মুখে বসে রইল। তারপর যখন দেখলো হৈমন্তী চলে যাচ্ছে, তখন আবার বলল, চলে যাচ্ছেন হৈমন্তিকা? হ্যাঁ। আরেকটু বসুন। ভীষণ মায়াময় কণ্ঠে আবদার করে উঠল সে। হৈমন্তী মন গলে গিয়েও পারল না যেন। বাহ্যিক দিকে শক্ত করে রইল সে, তাকে উপেক্ষা করে চলে গেল। তুষার পিটপিট নেত্রে চেয়ে রইল সেদিকে। হেমন্তের কাছে তুষার হলো একটা প্রিয় নাম। তুষারের সাথে বেশ খাতির তার। এ নিয়ে বকা কম খায়নি সে হৈমন্তীর কাছে। হৈমন্তীর এক কথা, তুষারের সঙ্গে মেলামেশা করা যাবে না মানে যাবে না। হেমন্ত শুনে না সে কথা। যতই বকা দেওয়া হোক না কেন, সে সর্বদাই তুষারের পেছনে আঠার মতো লেগে থাকে। হৈমন্তীও এখনো হাল ছেড়ে দিয়েছে প্রায়। বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছিল হৈমন্তী। তার অত গাছের প্রতি নেশা নেই, রাবেয়ার আছে। তিনিই গাছগুলো রেখেছেন এখানে, যার পরিচর্যা করতে হয় তাকে। অবশ্য এতে খারাপ লাগে না তার, ভালোই লাগে। তার সবচেয়ে প্রিয় ফুল হলো বেলি। বেলির ঘ্রাণে মনটা কেমন নিমেষেই ভালো হয়ে যায় তার। হৈমন্তী বেলি ফুলের গাছে পানি দিচ্ছিল। হঠাৎ হেমন্ত দৌড়ে এলো তার কাছে, অত্যাধিক উত্তেজনার সঙ্গে বলল, জানো আপু কি হয়েছে? হৈমন্তী আগ্রহীনভাবে জবাব দিল, কি হয়েছে? তুষার ভাইয়ার জ্বর হয়েছে, ভয়াবহ জ্বর, 102 ডিগ্রি। হৈমন্তীর কপাল কুঁচকে গেল। মানে? বারান্দায় সনসন আওয়াজে বাতাসের আনাগোনা চলছে। কপালের চুলগুলো উড়ে এসে চোখে পড়ছে হৈমন্তীর। বিরক্তি করছে খুব। হৈমন্তী চোখ পিটপিট করে তাকালো। বিরক্তির সহিত কপালের চুলগুলো কানে গুঁজে দিল। হেমন্ত তখন ব্যগ্র গলায় প্রশ্ন করল, আপু কি বলেছি তোমায়? কি বলেছিস? গাছে পানি দিতে দিতে জবাব দিল হৈমন্তী, তুষার ভাইয়ের জ্বর হয়েছে, দেখতে যাবা না? না। কেন যাবা না? হৈমন্তী রোষপূর্ণ নয়নে চাইল, ধমক দিয়ে উঠল, তোর যাওয়ার হলে যা হেমন্ত, আমাকে বিরক্ত করছিস কেন? বলেছি না যাব না। বোনের কর্কশ ব্যবহারে ভীষণ মন খারাপ হলো হেমন্তর। ঠোঁট উল্টে কিছুক্ষণ চেয়ে রইল সে। এরপরে চলে যেতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল হৈমন্তী। কিছু জিনিস চাইলেও করা যায় না, আবার কিছু জিনিসে বেশি লাভ নিতে নেই। তুষার আতশোয়া হয়ে বসে আছে বিছানায়, আর চোখে একবার ডান দিকে ছোট্ট টি টেবিলটির দিকে তাকালো সে। প্লেটে ঢাকনা দেওয়া বিরিয়ানির পরে আছে সেখানে। হেনা অনেক চেষ্টা করেও খাওয়াতে পারেনি তুষারকে। সারাদিনে একটুখানি জুস আর নাপা খেয়েছে সে। জ্বর এখন কিছুটা কমেছে, 101 ডিগ্রি। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে না। জ্বরের পাশাপাশি মনটাও বিষিয়ে গেছে বড্ড। আজ বিকালে হেমন্তকে দিয়ে তার জ্বরের খবর হৈমন্তীর কাছে পাঠিয়েছিল সে। ভেবেছিল হৈমন্তী ক্ষণিকের জন্য হলেও তাকে দেখতে আসবে, কিন্তু কই, বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। প্রিয়তমার দেখা যে এখনো মিলল না। তুষার উঠে বসলো। টি টেবিল থেকে গ্লাস নিয়ে 2 ঢোক পানি পান করতেই তিক্ত সাথে চোখ মুখ কুঁচকে গেল তার। পানি খাওয়ার ইচ্ছাটাই হারিয়ে গেল তৎক্ষণাৎ। সশব্দে গ্লাসটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো সে। ধীর পায়ে বারান্দার দিকে এগোলো। নিস্তব্ধ পরিবেশ, মানুষ তো দূর, চারিদিকে কোনো কাকপক্ষীরও দেখা নেই। শীতল বাতাসে মৃদুভাবে কাঁপছে তুষারের শরীর। শীত করছে ভীষণ, কিন্তু রুমে যেতে ইচ্ছে করছে না তার।
হৈমন্তীকে এক পলক দেখতে ইচ্ছে করছে, একদম কাছ থেকে, নিবিড়ভাবে। তুষারের চোখ মুদে এলো, অস্পষ্ট কণ্ঠে বিড়বিড় করে ডাকলো সে, হৈমন্তিকা। এর পরপরই হৈমন্তীর রিনঝিনে কণ্ঠ কানে এলো তার। তুষার, আপনি এখানে? তুষার খুব করে চমকালো, কণ্ঠের উৎসের দিকে তাকাতেই দেখতে পেল তার 2-3 হাত নিচে বারান্দায় দাঁড়ালো হৈমন্তী, বিচলিত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কিছু বলতে না দেখে সে আবার বলল, তুষার, আপনার না জ্বর? না ঘুমিয়ে এই বাতাসে দাঁড়িয়ে আছেন কেন? আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন হৈমন্তিকা? মানে? ভ্রু কুঞ্চিত করে বলল হৈমন্তী। তুষার ঢোক গিলল, হৈমন্তীর দিকে গভীর চাহিনি মেলে ধরল, এলোমেলো কণ্ঠে আবার আওড়ালো, আপনি এত সুন্দর কেন হৈমন্তিকা? আমার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে আপনাকে, ছুঁয়ে দেই। হৈমন্তী ভড়কালো, আর্তনাদ করে উঠল, কি সব বলছেন তুষার? মাথা ঠিক আছে? তুষার বাচ্চাদের মতো মাথা ডুলিয়ে বলল, আমার মাথা সত্যি ঠিক নেই হৈমন্তিকা, পুরো মস্তিষ্ক জুড়ে শুধু আপনি বিরাজমান। আপনাকে ছাড়া কিছু ভাবতেই পারি না আমি। এমন কেন হয়? তুষার একটু থামল, লম্বা একটা নিঃশ্বাস নিয়ে উগ্রতার সঙ্গে আবার বলে উঠল, এত দূরত্ব আমার ভালো লাগছে না হৈমন্তিকা। আপনাকে যখন ইচ্ছে ছুতে পারছি না আমি, আপনার কোলে মাথা রেখে ঘুমাতে পারছি না, আপনার চুলে হাত বুলিয়ে দিতে পারছি না। সব কিছু অসহ্য লাগছে আমার। আমরা কালকে বিয়ে করে ফেলবো হৈমন্তিকা। আপনি বিয়ে করতে না চাইলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। হৈমন্তী বিস্ফোরিত নয়নে চেয়ে আছে। তুষারের ফ্যাকাশে মুখশ্রী দেখে তার যেমন মায়া হচ্ছে, তেমনি তুষারের উদ্ভট কথায় আশ্চর্যও হচ্ছে খুব। তার বুঝতে বাকি রইল না তুষার জ্বরের ঘোরে এমন করছে। তুষার, আপনি অসুস্থ, রুমে গিয়ে রেস্ট নিন। না, আমি তোমাকে ছুবো। এক মুহূর্তের জন্য বিমূঢ়তায় বাক হারা হয়ে গেল হৈমন্তী। তুষার এই প্রথম তুমি বলে ডেকেছে তাকে। ডাকটা প্রচন্ড মিষ্টি লাগলো তার। খানিকটা জ্বরটা কিংবা অস্বস্তিতে আড়ষ্ট হয়ে গেল সে। মিয়ে যাওয়া কণ্ঠকে কঠিন করে বলল, বাজে কথা বাদ দিয়ে রুমে যান তুষার। যাব না। একরোখা উত্তর দিল তুষার। হৈমন্তী আরও বেশ কয়েকবার বলার পরও তুষার শুনল না। হৈমন্তী খেয়াল করলো তুষারের শরীর আগের থেকেও বেশি কাঁপছে এখন, তিত্তির করছে ওষ্ঠজোড়া। হৈমন্তী ছোট্ট নিঃশ্বাস ফেলল, অনুরোধের সুরে বলল, আপনি ঠান্ডায় কাঁপছেন তুষার, প্লিজ রুমে যান, নতুবা আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। একা একা রুমে ভালো লাগছে না আমার হৈমন্তিকা, আপনিও আসুন। শুনে হৈমন্তীর নেত্রজোড়া কোটর থেকে বেরিয়ে আসতে চাইল যেন। তীব্র ঝঙ্কার তুলে ধমক দিয়ে উঠল সে, তুষার। দুর্বোধ্য হাসল তুষার, ঠোঁটটা খানিক বাঁকিয়ে। হৈমন্তী রেগে চলে যেতে নিলে দ্রুততার সঙ্গে বলে উঠল, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি হৈমন্তিকা। হৈমন্তী না চাইতেও দাঁড়ালো, একবার নিজের রুমের উঁকি দিয়ে দেখলো বিছানায় অর্ধেক জায়গা দখলে নিয়ে ঘুমিয়ে আছে হেমন্ত। একটু পরপরই নাক ডাকছে। সে চোখ ফিরিয়ে নিল, একটু নরম হয়ে বলল, কেন খাননি? ভালো লাগে না, তিতা তিতা লাগে। এক পলক তুষারের দিকে তাকালো হৈমন্তী। তুষারের মাদক মেশানো চাউনির সঙ্গে চোকাচোকি হতেই নতজানু হয়ে গেল আবার। তুষারের জন্য তার মায়া হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে ঠিক বুঝতে পারল না। কোনো মতে মিনমিনিয়ে বলল, খেয়ে ঘুমিয়ে পড়ুন তুষার, এখানে দাঁড়িয়ে থাকবেন না। বলে অনেকটা পালিয়েই চলে গেল সে। আর একবারও ফিরে তাকালো না তুষারের পানে। বিকালের আগমন ঘটেছে কিছুক্ষণ। ভার্সিটির শেষে মাত্রই বিল্ডিং এর কাছে এসেছে হৈমন্তী। রিক্সা থেকে নেমে টাকা দিতে গিয়ে দেখলো তার পার্শ্বে শুধু 500 টাকার একটা নোট আছে। রিক্সা চালকের কাছে ভাঙতে নেই, ওদিকে দারোয়ান চাচার কাছেও নেই। বহু খুঁজে ব্যাগের এক কোণে শত ভাঁজ করা এক পুরনো 20 টাকার নোট পেল সে, কিন্তু মাঝখানে একটুখানি ফাটা। রিক্সা চালক নেবে না সেই টাকা। হৈমন্তী অনুরোধ করে বলল, আমার কাছে আর টাকা নেই মামা, এটাই নিন না প্লিজ। রিক্সা চালক আগের মতোই নাচক করে উঠল। তিনি নিবেননি না ছেঁড়া টাকা।
সেই মুহূর্তে তুষারের আগমন ঘটল সেখানে। পরনে তার কুঁচকানো গাঢ় নীল শার্ট, চোখ ঘুমে বুজে আসছে। অদ্ভুত গম্ভীরতা নিয়ে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে হৈমন্তিকা? হৈমন্তী কিছু বলার আগেই দারোয়ান চাচা বলে উঠলেন, হৈমন্তী, মামুনের কাছে ভাঙতি নাই, আমার কাছেও নাই, তোমার কাছে ভাঙতি হইব তুষার বাবজান? তুষার কিছু না বলে রিক্সা চালকের দিকে তাকালো। আগের গাম্ভীর্য ধরে রেখে প্রশ্ন করলো, কত টাকা? রিক্সা চালক জবাব দিল, জি 20। তুষার বিনা বাক্যে বেয়ে পকেট থেকে 20 টাকা বের করে দিল। হৈমন্তীর ভালো লাগলো না সেটা, বলল, সমস্যা কি? আপনাকে বলেছি আমার হয়ে টাকা দিতে, দিলেন কেন? হাঁটতে হাঁটতে কথা বলি হৈমন্তিকা। তুষারের ভীষণ শীতল কণ্ঠ। হৈমন্তী কেন যেন মানা করতে পারল না, তুষারের সঙ্গে হাঁটতে লাগলো। তবে মনে মনে ভেবে নিল সে এখনই তুষারের টাকা ফেরত দিয়ে দিবে। তার মতে বড় বোন হিসেবে ছোট ভাইয়ের কাছে ঋণী থাকাটা মোটেও শোভনীয় নয়। হাতে থাকা আজ ছেঁড়া 20 টাকাটা তুষারের দিকে এগিয়ে দিয়ে সে বলল, এটা আপাতত রাখুন, ভাঙতে পেলে নতুন 20 টাকা পরে দিয়ে দেব। তুষার আধ বোঝা চোখে বলল, এটা আমাকে দিচ্ছেন কেন? আমি কারো কাছে ঋণী থাকি না, বিশেষ করে আপনার কাছে তো একদমই না। তুষার মুচকি হাসলো, টাকাটা নিতে নিতে বলল, আচ্ছা দিন, পরবর্তীতে আমাদের বিয়ের সময় এই 20 টাকা দিয়েই আপনার জন্য চুড়ি কিনা যাবে। চুরির টাকা বাঁচিয়ে দিলেন আপনি। শুনে হৈমন্তী শক্ত চোখে তাকালো। এতে খানিক ঝুঁকে আবারও হাসলো তুষার। নিজের মাথার পেছনে চুলে হাত বুলিয়ে প্রশ্ন ছুড়ল, কালকে রাতে কি আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল হৈমন্তিকা? আমার ঠিক মনে পড়ছে না। হৈমন্তীর দৃষ্টি আরও শক্ত হলো এবার। মনে মনে ভয়ঙ্কর একখানা উপাধি দিয়ে দিল তুষারকে, ভীষণ ভয়ঙ্কর। কাঁধে ব্যাগ নিয়ে মাঠের এক পাশে ইভানকে যেতে দেখা যাচ্ছে। কপালে হাতে ব্যান্ডেজ তার, ডান চোখটাও কেমন ফুলে বড় হয়ে আছে। সাথে রয়েছে কিছু বন্ধু বান্ধব। হৈমন্তী গম্ভীর নজরে ইভানের যাওয়া দেখলো কিছুক্ষণ। সেদিক থেকে চোখ ফেরানোর আগ মুহূর্ত হঠাৎ তুষার গম্ভীর আওয়াজে আদেশ দিয়ে উঠল, এভাবে কোনো ছেলেকে দেখবেন না হৈমন্তিকা, আমার হিংসে হয়। হৈমন্তী আর চোখে তাকালো তুষারের দিকে। ছেলেটার জ্বর এখনো কমেনি, শরীর অল্প গরম হয়ে আছে। গাছের সঙ্গে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে সে। পাতার ফাঁক ফোঁকো দিয়ে সূর্যের তেজস্বী কিরণ আধো আধো ভাবে পড়ছে তার মুখ পানে। আচমকা তুষার চোখ মেলে তাকালো। হৈমন্তী হকচকিয়ে গেল এতে। দ্রুত দৃষ্টি সরিয়ে নিতেই তুষার খানিক হেসে বলল, আমার দিকে তাকাতে পারেন হৈমন্তিকা, এতে আমার হিংসে হয় না। হৈমন্তী লজ্জায় পড়ে গেল। গাল দুটো কেমন ভারী হতে লাগলো যেন। নিজের এই লজ্জা ঢাকতে ধমক দিয়ে উঠল সে, চুপ থাকুন, ছোট ছোটর মতো থাকবেন, নইলে দিব একটা। হৈমন্তীর বাঘিনী রূপ দেখে আর এক দফা হেসে দিল তুষার। পরেক্ষণেই মন খারাপ করে বলল, আমি অসুস্থ হৈমন্তিকা, আপনি আমাকে অসুস্থ অবস্থায় মারবেন? হৈমন্তীর চাহিনি করুণ হলো এবার। ছেলেটার সঙ্গে কথাই পেরে ওঠে না সে। তখন নিজের ওপরই রাগ হয় তার। তারপর পারু মেয়েটাও আজকাল ভার্সিটি দেরি করে আসছে, 9:30 বাজছে এখন। তবুও এখন আসার তার নাম নেই। হতাশা দীর্ঘ নিঃশ্বাস ফেলল হৈমন্তী। তুষারকে একদম পাত্তা না দিয়ে আবারও বইয়ে মনোযোগ দিল। তুষারও চুপ হয়ে গেল এবার। আর একটু এগিয়ে হৈমন্তীর কাজ ঘেঁষে বসলো। হৈমন্তী শক্ত চোখে তাকাতেই দুর্বল হাসলো সে। হৈমন্তী সরে বসলো। তুষারও সরে এলো ওর দিকে। হৈমন্তী রেগে কিছু বলবে তার আগেই কোত্থেকে একটা মেয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। সে ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটাকে দেখে বয়সে কিংবা উচ্চতায় বেশ ছোটই মনে হচ্ছে, ইন্টারে পড়ে সম্ভবত। তবে দেখতে বেশ রূপবতী। কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কথা ছাড়াই একটা লাল কাগজের চিঠি তুষারের দিকে এগিয়ে দিল মেয়েটি। এরপর লাজুক হেসে মিনমিনিয়ে বলতে লাগলো, মানে আসলে এটা আপনার জন্য। তুষার ভ্রু উঁচালো। এটা কি? আপনি পড়ে দেখুন।
মেয়েটা তার স্বভাব সুলভ লাজুকতা বজায় রাখলো। তুষার চিঠিটা নিতে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। তা দেখে মুখ বাঁকিয়ে হাসলো তুষার। কোলে রাখা হৈমন্তীর হাত দুটোই গুঁজে দিল চিঠিটা। অতঃপর আবারও গাছের সঙ্গে হেলান দিয়ে চোখ বুজে বসলো। পড়ে দেখুন তো হৈমন্তিকা, চিঠিতে কি লেখা আছে? আমি কেন পড়ব? আপনাকে দিয়েছে, আপনি পড়ুন। ইচ্ছে করছে না। তুষারের কণ্ঠে বিশাল ক্লান্তি। হৈমন্তী বিরক্ত হলো ভীষণ। একবার চিঠিটা রেখে দিতে গিয়েও আবার রাখলো না। অজানা কৌতূহল বশত বিড়বিড়িয়ে পুরো চিঠিটা পড়ল। সময়ের সঙ্গে সঙ্গে হৈমন্তীর কপালের ভাঁজও দৃঢ় হতে লাগলো। পড়া শেষে মহা বিরক্তি নিয়ে সে বলল, আপনাকে ভালোবাসে মেয়েটা, আপনিও ভালোবাসুন আর আমার পিছু ছাড়ুন। আপনার পিছু ছাড়া অত সহজ হলে আমি ছেড়ে দিতাম হৈমন্তিকা, কিন্তু তা অসম্ভব। মৃত্যুর পরও আমি আপনার পেছনেই পড়ে থাকবো। প্রতিবারের মতো তুষারের এরূপ কথায় আজ রাগ হলো না হৈমন্তীর, আবার ভালোও লাগলো না। মাঝামাঝিতে আটকে গেছে সে, অনুভূতি একদম শূন্য। এভাবেই চোখে চোখ রেখে তাকিয়ে আছে তুষারের দিকে। মলিন মুখ দেখে বড্ড মায়া হচ্ছে তার। লাল চোখ জোড়া দেখে খারাপ লাগছে। হৈমন্তী ব্যাগ হাতড়ে একটা নাপা ঔষধের পাতা বের করলো। পুরো ঔষধের পাতা তুষারের হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, মাথা ব্যথা করছে অনেক। ক্যান্টিন থেকে কিছু খেয়ে ঔষধ খেয়ে নেবেন, মাথা ব্যথা চলে যাবে। তুষার মাথা দোলালো। হৈমন্তী দৃষ্টি ফিরিয়ে নিলেও তুষার তাকিয়েই রইল প্রায় অনেকক্ষণ। সেই চিরচেনা দৃষ্টিতে নির্বিশেষে নিমেষহীন ভাবে খানিক অস্বস্তি হতে লাগলো হৈমন্তীর। তেজি গলায় বলল, অন্যদিকে তাকান তুষার, নয়তো আপনার এই ব্যাহাপনার জন্য আবারও চর খাবেন আমার হাতে। আপনি যে দিন দিন পুরুষ নির্যাতনে লিপ্ত হচ্ছেন তা কি জানেন হৈমন্তিকা? বিস্ফোরিত নয়নে চাইল হৈমন্তী। বিমূঢ় হয়ে চেঁচিয়ে উঠল, কি? কিছু না। হাসতে হাসতে জবাব দিল তুষার। কি ভেবে সে আবার বলল, একটু আগের মেয়েটা সুন্দর তাই না হৈমন্তিকা? ভাবছি মেয়েটাকে আমার প্রেমিকা বানাবো, আর আপনাকে বউ। দারুণ হবে না? হৈমন্তী জবাব দিল না। ক্ষুব্ধ দৃষ্টি নিয়ে তাকে রইল মাত্র। যেই দৃষ্টি অদৃশ্যভাবে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে তুষারকে। ভার্সিটি থেকে ফেরার পর বেশ ক্লান্ত হয়ে পড়ল তুষার। সকালে জ্বর অল্প কমলেও এখন যেন সেটা দ্বিগুণ বেড়ে গেছে। সোফায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিল তুষার। উঁচু গলায় হেনাকে ডাকলো, মা পানি আনো। রান্নাঘর থেকে হেনার কণ্ঠস্বর শোনা গেল, অপেক্ষা কর, আনছি। তুষারের সামনে সোফায় বসে বসে পত্রিকা পড়ছিল আফতাব সাহেব। ছেলের দিকে তাকিয়ে পত্রিকার কাগজ রেখে দিলেন টেবিলে। গম্ভীর স্বরে প্রশ্ন শুনলেন, তোমার না জ্বর? এই জ্বর নিয়ে ভার্সিটি গিয়েছো কেন? কিছু নোটের প্রয়োজন ছিল। সহজ উত্তর দিয়ে সোফার সঙ্গে আরও এলিয়ে বসল তুষার। ততক্ষণে হেনাও এসে গেছেন। আফতাব সাহেব আবার বললেন, তোমাকে আমি হৈমন্তী না কি যেন ওই মেয়েটা থেকে দূরে থাকতে বলেছিলাম, কথাটা মনে আছে তোমার? তুষার হেনার থেকে পানের গ্লাসটা নিল। এক চুমুকে পুরো পানি পান করে গ্লাসটা সশব্দে রেখে দিল টেবিলে। অতঃপর বলল, মনে আছে? মেয়েটার পিছু ছেড়েছো তুমি? নির্ভয় এবং স্বাভাবিক কণ্ঠে তুষারের ছোট্ট জবাব। না। সঙ্গে সঙ্গে তেতে উঠলেন আফতাব সাহেব। ঝাঁঝালো গলায় চেঁচিয়ে উঠলেন, না মানে? তাহলে আমার কথা মনে রেখে কী লাভ? তুমি কি আমার মান সম্মান খোয়ানোর ফন্দি করছো তুষার? নিজের চেয়ে ছোটো মেয়ে ভালোবাসতে আমি কিছু বলতাম না, কিন্তু নিজের চেয়ে বড় মেয়ে, সমাজ কি বলবে তার কোনো চিন্তা নেই তোমার? সমাজ বাদ দাও, আমার তো ভাবতেই জঘন্য লাগছে। তুষার কোনোরূপ জবাব দিল না। শান্ত ভঙ্গিতে সোফায় বসে রইল। ভাবল, টেবিল থেকে রিমোট নিয়ে টেলিভিশন চালু করলে কি বাবা একটু বেশি রেগে যাবেন তার উপর? পরক্ষণে ভাবলো, না থাক, রুমে গিয়েই টেলিভিশন দেখা যাবে। চেঁচানোতে হেনা বিরক্তি করে উঠলেন, ছেলেটাকে অত বকো না তো, ওর কি দোষ? তুমি এ বিষয়ে একদম কথা বলো না হেনা, তোমার লাইফে ছেলেটা এখন বিগড়ে গেছে। স্বামীর ধমাকে হেনা চুপসে গেলেন। তুষার ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো একবার। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, মা রাতে খিচুড়ি খাবো গরু ভুনা দিয়ে, এখন একটু বিরিয়ানি দাও তো।
ছেলের এহেন অভিভক্তি দেখে আফতাব সাহেব রেগে তাকালেন নিজ স্ত্রীর দিকে। মনে মনে ভেবে নিলেন তাকে কি করতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।